আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হালকেস্টাইন এইচএসসি একাডেমিকের সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার দ্বিতীয় নাম্বার লেকচারে। চলো আমরা গত এক নম্বর লেকচারে কি করেছি, আমরা কিন্তু মৌলিক মানবিক চাহিদা কি, এর বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি কি, এই সব বিষয় নিয়ে আলোচনা করেছি। চলো আমরা লেকচার 2-এ এই যে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা অপূরণজনিত যে সমস্যা আছে, এই পূরণ না হওয়ার কারণে যে যে সমস্যাগুলো ফেস হচ্ছে সেটা নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করি। দেখো, যে কোনো দেশে সামাজিক সমস্যা উদ্ভবের অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক সমস্যাগুলো, যে সামাজিক সমস্যাগুলো আছে ওই সামাজিক সমস্যাগুলো উদ্ভবের অন্যতম প্রধান কারণ কি, মৌলিক মানবিক চাহিদা পূরণ না হওয়া বা ব্যর্থতা। যে একটা সমাজের যে সামাজিক সমস্যাগুলো তখনই সৃষ্টি হয় যখন ওই দেশে ওই মৌলিক মানবিক চাহিদা বা ওই সমাজে মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করে না বা পূরণ হতে ব্যর্থ হয়। মৌলিক মানবিক চাহিদা যথাযথ পূরণ না হলে সমস্যার সৃষ্টি হয়। আবার তেমনি স্বাভাবিক উপায়ে মৌলিক চাহিদা পূরণ ব্যর্থ হলে অস্বাভাবিক উপায়ে অবলম্বনের মাধ্যমে পূরণের প্রচেষ্টা হলেও বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। যেমন দেখা গেছে যে মৌলিক মানবিক চাহিদাগুলো কি সমাজের সকল সমস্যা সমাধানের জন্য জরুরি, কিন্তু এই সমস্যা সমাধান বা এই মৌলিক চাহিদাগুলো পূরণ হতে হবে স্বাভাবিক উপায়। সাপোজ একটা সমাজে খাদ্যের যে অভাব, এই অভাবটা রোধ করার জন্য এখন যদি মানুষ যদি চুরি করা শুরু করে, কিন্তু এটা কি কোনো সমস্যা কি সমাধান করবে, নাকি সমাজের সামাজিক সমস্যাগুলোকে আরো বাড়িয়ে দিবে? চুরি করবে, ডাকাতি করে টাকা আনবে, এটা কি আরো বাড়িয়ে দিবে না? হ্যাঁ, কিন্তু এই জন্য এই যে খাদ্যের অভাবটা আছে এটা একটা সুষ্ঠু স্বাভাবিক ওয়েতে কি হতে হবে, পূরণ হতে হবে। দেখো, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা হতে সৃষ্ট সমস্যাগুলোর মধ্যে দারিদ্র অন্যতম। যে মৌলিক মানবিক চাহিদাগুলোর ব্যর্থতার ফলে যে সৃষ্ট সমস্যা হয়, এই সমস্যার মধ্যে যে দারিদ্র এটা অন্যতম। মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা হতে যেমন দারিদ্র বৃদ্ধি পায়, তেমনি মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্যতম প্রতিবন্ধক হলো দারিদ্র। দেখো, যখন মৌলিক মানবিক চাহিদা পূরণ হবে না তখন মানুষ কি দারিদ্র্যের সংখ্যা বৃদ্ধি পাবে। একই সাথে আমাদের এটা যে দারিদ্র সমস্যার সমাধানের পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দেখো, বাংলাদেশের আয় বঞ্চিত, দারিদ্র এবং শিক্ষা পুষ্টি বঞ্চিত মানব দারিদ্র উভয় ক্ষেত্রে মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতার প্রভাব রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ব্যয় জরিপ 2016 এর তথ্য অনুযায়ী জাতীয় পর্যায়ে শতকরা 24.3 ভাগ, পল্লী পর্যায়ে 26.4 ভাগ এবং শহরের পর্যায়ে 18.9 ভাগ লোক দরিদ্র সীমার নিচে বসবাস করছে। দেখছো, বাংলাদেশে এখনো কিন্তু বৃহৎ সংখ্যক একটা লোক কি দারিদ্র সীমার নিচে বসবাস করে, মানে কি তাদের আর্থিক অবস্থা অতটাও ভালো না। যাদের দারিদ্র অবস্থা খারাপ, যারা দরিদ্র, তারা কিন্তু কি তাদের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন এইগুলো পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারে না। অন্যদিকে 17.60 ভাগ লোক চরম দারিদ্র সীমার নিচে অবস্থান করে। কত লোক? এই জিনিসটি মাথায় রাখো যে 17.60 ভাগ লোক চরম দারিদ্র সীমার নিচে, মানে কি তারা বেশি গরিব, একদম নিম্ন শ্রেণীর। বিশ্বব্যাংক দারিদ্র মূল্যায়ন প্রতিবেদন 2013 অনুযায়ী বাংলাদেশের দরিদ্র সংখ্যা 4,70,00,000। বাংলাদেশের দরিদ্র সংখ্যা কত? বিশ্বব্যাংক যে একটা রিপোর্ট প্রকাশ করছে, ওই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের দরিদ্র সংখ্যা 4,70,00,000। তারপরে দেখো, এদের মধ্যে 2,60,00,000 চরম দরিদ্র। এই 4,70,00,000-এর মধ্যে আবার এই 2,60,00,000 কি একদম বেশি দরিদ্র। দেখো, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা হতে সৃষ্ট অন্যতম সমস্যা হলো স্বাস্থ্যহীনতা। এই যে সৃষ্ট অন্যতম সমস্যা কি, স্বাস্থ্যহীনতা। এই পয়েন্টগুলো কিন্তু কি তোমরা মাথায় রাখবে, কারণ যখন তোমরা পরীক্ষায় অ্যান্সার করবে তোমরা এই পয়েন্টগুলো দিয়ে সুন্দরভাবে 4-5 লাইন করে লিখে গেলে কি তোমরা প্রায় পুরোপুরি মার্কসটা পাবে। খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিত্ত বিনোদন প্রভৃতি মৌলিক মানবিক চাহিদা যথাযথ পূরণের ব্যর্থতা স্বাস্থ্যহীনতার প্রধান কারণ। যে বিভিন্ন মৌলিক চাহিদার অপূর্ণতার কারণে স্বাস্থ্যহীনতা কিন্তু ঘটে থাকে। যেমন খাদ্যের অপূর্ণতার কারণে কি হয়, বিভিন্ন পুষ্টিজনিত রোগ হয়ে থাকে। ঠিক তেমনি যদি চিত্ত বিনোদনের যদি অভাব পড়ে তখনও কি আমাদের মানসিক স্বাস্থ্যের একটা অবনতি ঘটে। দেখো, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ব্যয় জরিপ 2016 এর তথ্য অনুযায়ী বাংলাদেশের চরম দরিদ্র রেখার নিচে অবস্থানকারী জনসংখ্যা শতকরা হার 12.9 ভাগ, শহরে 7.6 ভাগ, গ্রামে 14.9 ভাগ দারিদ্র। দেখো, এগুলো দরকার নেই, এগুলো জাস্ট একটু দেখে নাও। আমি যেগুলো তোমাকে বিশেষভাবে পড়তে বলবো ওগুলো একটু মনোযোগ দিয়ে পড়বে।
দেখো, স্বাস্থ্য রক্ষার অপরিহার্য উপাদান স্বাস্থ্যসম্মত বাসস্থান। এখন কিন্তু বাসস্থানের কথা বলা হয়েছে, স্বাস্থ্য। তারপর খানা আয় ব্যয় জরিপ 2016 অনুযায়ী টিউবওয়েলের সুপেয় পানি গ্রহণকারী, টিউবওয়েলে বা ডিপ কলের যে পানি আছে ওই ডিপ কলের পানি খেয়ে থাকে কত, গ্রামের 85.18% মানুষ। এবং সরি, এখানে হবে যে সুপেয় পানি, বাংলাদেশে সুপেয় পানি খেয়ে থাকে হচ্ছে 85.18%। এই 85.18%-এর মধ্যে গ্রামেই আছে হচ্ছে 94.94%। যে বাংলাদেশের মানুষ সুপেয় ডিপ টিউবওয়েলের পানি পায় 85.18%, এর মধ্যে গ্রামে পায় 94.94%, আর বাকিটা শহরে। অন্যদিকে বাংলাদেশের স্বাস্থ্যসম্মত স্যানিটারি পাকা পায়খানা সুবিধাভোগীর শতকরা 61.67%। এই জিনিসটা একটু মাথায় রাখো। বস্ত্রের চাহিদা পূরণের জন্য বিদেশ হতে আমদানিকৃত তো পুরাতন কাপড় জনস্বাস্থ্যের প্রতি হুমকির সৃষ্টি করছে। আমরা কিন্তু গত লেকচারে পড়েছি যে আমরা আমাদের যে বস্ত্র আছে, বস্ত্রগুলো কি বাইরে থেকে অনেক সময় এনে থাকি, একদম নিম্নমানের বস্ত্রগুলো, সেকেন্ড হ্যান্ড, অনেক সময় ত্রুটিপূর্ণ। এসব কি অনেক সময় আমাদের কি স্বাস্থ্য ঝুঁকির একটা বিশাল কারণ হয়ে দাঁড়ায়। জরাজীর্ণ অস্বাস্থ্যকর গৃহ, বস্তির নোংরা পরিবেশ স্বাস্থ্যহীনতার প্রধান কারণ হিসাবে ভূমিকা পালন করে। দেখো, জরাজীর্ণ অস্বাস্থ্যকর গৃহ, হ্যাঁ, খুবই নোংরা অবস্থা, এবং বস্তির নোংরা পরিবেশ স্বাস্থ্যহীনতার প্রধান কারণ হিসেবে ভূমিকা পালন করে। চিকিৎসা সুযোগ সুবিধার অভাবে গ্রাম বাংলার বৃহত্তর দরিদ্র জনসমষ্টি স্বাস্থ্যহীনতার শিকার হয়। শহরকেন্দ্রিক ব্যয়বহুল চিকিৎসা সুযোগ থেকে দেশের বৃহত্তর দরিদ্র জনগোষ্ঠী বঞ্চিত। চিত্ত বিনোদনের অন্যতম মৌলিক মানবিক চাহিদা, নির্মল ও গঠনমূলক চিত্ত বিনোদনের অভাবে বাংলাদেশের মানুষের মধ্যে মানসিক অবসাদগ্রস্ততা, হতাশা, দৈহিক দুর্বলতা প্রভৃতি রোগ সৃষ্টি হচ্ছে। দেখো, আমাদের বাংলাদেশের কিন্তু বেশিরভাগ মানুষ কি গ্রামে বসবাস করে, কিন্তু গ্রামের স্বাস্থ্য বলো, চিত্ত বিনোদন বলো, প্রত্যেকটা অবস্থা কিন্তু কি খুব খারাপ। আর শহরের অবস্থা যে আহামরি ভালো ওই রকম না। ওভারঅল কিন্তু বাংলাদেশের যে মৌলিক চাহিদার স্কোপগুলো আছে ওই স্কোপগুলো কি আহামরি ভালো না। এর ফলে জনগণ কিন্তু কি একটা নেগেটিভ ইম্প্যাক্টের সম্মুখীন হচ্ছে। তারপরে যদি চিত্ত বিনোদনের কথা ধরি, চিত্ত বিনোদন তো গ্রামে খুব কম, শহরে যদি দিকটু থাকে তাও বেশিরভাগই কি একদম খারাপ, বর্তমানে অপসংস্কৃতিতে রূপ নিয়েছে। দেখো, মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যর্থতা হতে সৃষ্ট সবচেয়ে উল্লেখযোগ্য মানবিক সমস্যা কি, অপুষ্টি বা পুষ্টিহীনতা। যে এই যে মানবিক চাহিদাগুলো যে পূরণ হচ্ছে না, এর কারণে যদি সবচেয়ে উল্লেখযোগ্য যে সমস্যার সৃষ্টি হচ্ছে, ওই উল্লেখযোগ্য সমস্যাটা কি পুষ্টিহীনতা। ক নাম্বার প্রশ্নের জন্য কি অথবা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু এমসিকিউ গুলো খুবই পাজলিং, আমি বারবার বলছি, সো একটু বি কেয়ারফুল। যে প্রক্রিয়ায় জীবদেহের অভ্যন্তরে খাদ্যদ্রব্য পরিপাক ও পরিশোধিত হয়, যেই প্রক্রিয়ায় জীবদেহের অভ্যন্তরে খাদ্যদ্রব্য পরিপাক ও পরিশোধিত হয়ে সমস্ত দেহের কোষে কোষে ছড়িয়ে দেহের বৃদ্ধি সাধন, রক্ষণাবেক্ষণ এবং শক্তি উৎপাদনে সহায়তা করে, সেই প্রক্রিয়াকে পুষ্টি বলা হয়। দেখো, পুষ্টি কাকে বলা হয়? পুষ্টি হচ্ছে ওই প্রক্রিয়া যেখানে আমরা যে খাবারগুলো খাই, ওই খাবারগুলো বিভিন্ন পদ্ধতিতে পরিপাক হয়ে আমাদের দেহে যে কোষ আছে, আমাদের দেহে কিন্তু অসংখ্য কোষ নিয়ে গঠিত, এই কোষে কোষে এই খাবারটাকে পৌঁছে দিয়ে আমাদের বৃদ্ধি সাধন, ক্ষয়রোধ এবং তাপ উৎপাদন, শক্তি উৎপাদনটা করে থাকে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি পুষ্টি। খাবারের 6টি পুষ্টি উপাদান রয়েছে। খাবারের কয়টি? 6টি পুষ্টি উপাদান রয়েছে। আমরা কিন্তু ক্লাস 4, 5, 6 সব শ্রেণীতে পড়েছি। আমিষ, শর্করা, স্নেহ, খনিজ পদার্থ, ভিটামিন এবং পানি, এই 6টা হচ্ছে খাবারের পুষ্টি উপাদান। যে কোনো একটি খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না থাকলে পুষ্টি প্রক্রিয়া ব্যাহত হয়ে অপুষ্টি দেখা দিতে পারে। মানে কি আমাদের দেহে, আমাদের খাদ্য তালিকায় কি প্রত্যেকটা পুষ্টি উপাদান পরিমাপ মতো থাকাটা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত বিভিন্ন শিশু পুষ্টি জরিপের তথ্য হতে পুষ্টিহীনতার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো 2011 এর পরিসংখ্যান পকেট বুকে উপস্থিত তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট 11.5% শিশু স্বাভাবিক এবং প্রায় 89% শিশু কোনো না কোনো পর্যায়ে অপুষ্টির শিকার। দেখো, কোনটা এসে থাকে? এই জিনিসটা এসে থাকে। বাংলাদেশের 89% শিশু, 89% শিশু কোনো না কোনোভাবে অপুষ্টির শিকার। কোনো না কোনোভাবে অপুষ্টির শিকার কত পার্সেন্ট? 89%। বুঝতে পারছো? প্রায় সব শিশুরাই কোনো না কোনোভাবে অপুষ্টির শিকার। যেমন একটা উপাদান পরিপূর্ণ থাকলে আরেকটা থাকে না, এইরকম। যুক্তরাষ্ট্রভিত্তিক খাদ্য নিরাপত্তা বিষয়ক অন্যতম প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট পরিচালিত সমন্বিত খানা জরিপের তথ্য অনুযায়ী বাংলাদেশের শতকরা 36% শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। কয় ভাগ? 36% শিশু আন্ডারওয়েট থাকে এবং 90% শিশু রক্ত শূন্যতায় ভোগে। 90% শিশু রক্ত শূন্যতার শিকার। বাংলাদেশের 90% শিশু
দেখো এই দুটো তথ্য তোমার এখান থেকে জানা লাগবে। পরেগুলো হচ্ছে বাংলাদেশের 0.59 মাস বয়সে শতকরা 32.6% শিশু স্বল্প ওজন, 36.1 শিশু খর্বাকৃতি মানে আকারে ছোট এবং 14.3 কৃষ্ণকায়। দেখো এগুলোর দরকার নেই, তুমি জাস্ট এই তথ্য দুটা মাথায় রাখো আর বাদবাকিগুলোকে একবার পড়ে নিও। শিক্ষার মতো মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যর্থতা হতে নিরক্ষরতা এবং অজ্ঞতা সমস্যা দেখা দেয়। অবশ্যই যখন শিক্ষা যখন আমরা লাভ করব না, যখন শিক্ষার অভাবটা পূরণ হবে না, তখন তো অজ্ঞতা সহ বিভিন্ন সমস্যা দেখা দিবে। 2011 সালের আদমশুমারি তথ্য অনুযায়ী 7 বছর বয়সের উপরে, আমরা কিন্তু গত লেকচারে সবকিছু অলরেডি আলোচনা করেছি, এগুলো তো আমরা একটু দেখছি। 7 বছরের উপরে জনসংখ্যা শতকরা 51.8% মাত্র শিক্ষিত। কয় ভাগ? 51.8%। এটা কিন্তু 2011 সালটা মাথায় রাখবা। পুরুষের মধ্যে শতকরা শিক্ষার হার 54.1 এবং নারীদের মধ্যে 49.4। তারপর 2017 সালের তথ্য অনুযায়ী কি 7 বছরের বয়সে ঊর্ধ্বে জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার 72.3%, যার মধ্যে 28% মানুষ নিরক্ষর। 28% কি 72.3% মানুষ কি সাক্ষরতা রয়েছে, হ্যাঁ, কিন্তু স্টিল 28% মানে কি নিরক্ষর। এটা কিন্তু বর্তমানে এই যুগে এসে এত সংখ্যক লোক নিরক্ষর, এটা কিন্তু খুবই একটা কি খারাপ অশনি সংকেত বহন করে একটা দেশের জন্য। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার সুযোগ সুবিধা অপেক্ষাকৃত কম বৃদ্ধি পাওয়ার নিরক্ষরতার প্রত্যাশী অনুযায়ী হার হ্রাস পাচ্ছে না। নিরক্ষরতা ও অজ্ঞতার প্রভাবে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য প্রভৃতি মৌলিক চাহিদা পূরণের দক্ষতা এবং কর্মকুশলতা অর্জনে মানুষ ব্যর্থ হচ্ছে। এক কথা হচ্ছে কি যে মানুষ বিভিন্ন সমস্যা, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই সমস্যাগুলোকে কোনো না কোনোভাবে নিরক্ষরতার সাথে সম্পর্কযুক্ত। মানুষ যদি শিক্ষিত হতো তাহলে কি সে কোনো না কোনোভাবে কি তার জ্ঞানকে কাজে লাগিয়ে সে কিন্তু তার অর্থনৈতিক যে স্বাবলম্বনশীলতা সেটা কিন্তু অর্জন করতে পারতো। এর ফলে কিন্তু তার অনেক মৌল মানবিক চাহিদাগুলোকে অটোমেটিক পূরণ হয়ে যেত। তারপর এখানে দেখো স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্রতা, অপরাধ প্রবণতা, কুসংস্কার প্রভৃতি সমস্যার মূল কারণ কি নিরক্ষরতা। এই এমসিকিউ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই এমসিকিউ গুলো কিন্তু আসবে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা আবারও বলি, তোমরা কিন্তু এলোমেলো করে ফেললে অপশনগুলোর মধ্যে। আমরা যখন এমসিকিউ সলভ করবো আজকের ক্লাসে, তখনই কিন্তু তোমরা দেখবা যে অপশনগুলো খুবই পাজলিং। বাংলাদেশের বাসস্থানের মতো মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা হতে বস্তি এবং গৃহ সমস্যা দেখা দেয়। যখনই বাসস্থানের সমস্যা দেখা দেয় তখনই কিন্তু বস্তি এবং গৃহ সমস্যাগুলো কি প্রকট হয়ে ওঠে। আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই, ঢাকা শহরে যেসব এলাকায় একদম সুপরিকল্পিত নগরায়ন নাই, ওইসব এলাকায় কি বস্তি গড়ে উঠেছে। এই জিনিসগুলোকে আমরা যদি একটু লক্ষ্য করলে কিন্তু এগুলো একটু আমাদের চোখে পড়ে। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, শিল্পায়ন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহ সমস্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে চলেছে। বস্তি শুমারি ও ভাসমান লোক গণনা জরিপ 2014 এর তথ্য অনুযায়ী দেশে 22,32,000 লোক বস্তিতে থাকে। দেশে কত লোক বস্তিতে থাকে? 22,32,000 লোক বস্তিতে থাকে। দেখছো খুবই অ্যামাউন্টটা খুবই বেশি। এত সংখ্যক মানুষ যদি বস্তিতে থাকে, আর বস্তিগুলো কই? বস্তিগুলো মেইনলি প্রধান শহরে, গ্রামে কিন্তু কখনো বস্তি গড়ে ওঠে না। বস্তিগুলো গড়ে ওঠে কোথায়? শহর কেন্দ্রিক। দেশে বস্তির সংখ্যা 13,943টি। এই জিনিস একটু মাথায় রাখবা। অথচ 1973 সালে বস্তির জনসংখ্যা ছিল মাত্র 4 লাখ। মানুষের অন্যতম মৌলিক মানবিক চাহিদা হচ্ছে বাসস্থান বা আশ্রয়, পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যসম্মত পোশাক, উপযুক্ত শিক্ষা থাকা সত্ত্বেও সুস্থ পরিবেশ ও স্বাস্থ্যকর বাসস্থানের অভাবে মানুষের সামাজিকতা ও স্বাস্থ্য রক্ষা করা সম্ভব হয় না। বাসস্থানের অভাবে মানুষের স্বাস্থ্যহীনতার শিকার হয়। দেখো আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে মৌলিক মানবিক চাহিদাগুলো হচ্ছে এমন ব্যাপার স্যাপার যে একটা এবং আরেকটার সাথে কি সম্পর্কযুক্ত। একটা পূরণ হলো কিন্তু আরেকটা পূরণ হলো না, এমনি কিন্তু হবে না। এটা কিন্তু ওভারঅল যখন 6টা দিকই পূরণ হবে তখনই কি মানুষের উন্নয়নটা হবে। অপরাধ প্রবণতা এবং সামাজিক অনাচার অন্যতম প্রধান কারণ হলো মৌলিক চাহিদা পূরণের ব্যর্থতা। অপরাধ প্রবণতা এবং সামাজিক অনাচারের অন্যতম সমস্যা কি? এই মৌলিক চাহিদা পূরণের ব্যর্থতা। কারণ কি? দেখো সামাজিক অনাচার যেমন চুরি, ডাকাতি, হ্যাঁ, ছিনতাই, এগুলো কেন হচ্ছে? কারণ কি? মানুষ খাবারের টাকা পাচ্ছে না, খাদ্য নিজের পেট চালাবে, ওই পেট চালানোর যে অর্থটা সেটা তার কাছে নাই। এই কারণে সে কিন্তু কি বাধ্য হয়ে অনৈতিক কাজে লিপ্ত হয়। তারপরে অনেকে দেখা যায় কি যে মা অসুস্থ, হসপিটালে ভর্তি, হসপিটালে টাকা দিতে পারতেছে না, সে ভিক্ষাবৃত্তিতে নেমে গেল। আমরা কিন্তু এটা বাসে, গাড়িতে কিন্তু অহরহ দেখতেছি। এগুলো কি আলটিমেটলি বিভিন্ন রকমের সামাজিক সমস্যার সৃষ্টি করে।
সমাজে বৈধ উপায়ে মানুষ যখন মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যর্থ হয় তখন অবৈধ বা অসামাজিক উপায়ে এগুলো পূরণের চেষ্টা করে। মৌলিক চাহিদা পূরণের ব্যর্থতা হতে সমাজে অপরাধ প্রবণতা এবং ব্যাপক হারে বৃদ্ধি পায়। যেমন স্বাস্থ্যহীনতার ফলে মানুষ যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলে তখন সে বাধ্য হয়ে অবৈধ উপায়ে যেমন চুরি, ভিক্ষাবৃত্তি মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করে। আমি একটু কিন্তু পুরো ব্যাপারটা তোমাকে বুঝিয়েছি। ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। খাদ্য অভাব, গৃহ সমস্যা, নিরক্ষরতা, স্বাস্থ্যহীনতা, গঠনমূলক চিত্ত বিনোদনের অভাবে বাংলাদেশের চুরি, ডাকাতি, ছিনতাই, ঘুষ, দুর্নীতি, পতিতাবৃত্তি, ভিক্ষাবৃত্তি, যৌতুক প্রথা, নেশাগ্রস্ততা ইত্যাদি সামাজিক অনাচার ও সমস্যা বৃদ্ধি পাচ্ছে। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ডক্টর নাজমুল করিম বলেছেন, চুরি, ডাকাতি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ ইত্যাদি বাংলাদেশের প্রধান খাদ্য চালের মূল্যের ওঠানামার উপরে প্রত্যক্ষভাবে যুক্ত। দেখো এখানে নাজমুল করিম কি বলেছে যে বাংলাদেশের যে চুরি, ডাকাতি সহ বিভিন্ন সামাজিক সমস্যা এটা আসলে চালের মূল্যের দামের সাথে ওঠানামা করে। এটা দ্বারা তিনি মূলত কি বোঝাতে চেয়েছেন যে যখন চালের দাম বেড়ে যায় তখন কিন্তু কি মানুষের টাকা কমে যায়, যে মানুষের যে চাল কেনার ক্ষমতা সেটা কিন্তু কি অটোমেটিক বেড়ে যায়। তখন মানুষের মধ্যে একটা খাদ্যের অভাব দেখা দেয়। এর ফলে এই খাদ্যের অভাবটা দূর করার জন্য কি করতে হয়, তার অনৈতিক কাজে লিপ্ত হতে হয় বাধ্য হয়ে। কিন্তু যদি চালের দাম কম থাকতো তাহলে কি মানুষ কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারতো। যখন মানুষের একদম খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে তখন কিন্তু কি সে বাধ্য, একদম অনেকে আছে বাধ্য না হলে আর অন্যায় অত্যাচারে যায় না, কারণ চুরিতে গেলে একটা রিস্ক থাকে। সুতরাং যদি চালের দামটা বৃদ্ধি করার ফলে কি আস্তে আস্তে সব কি হয়ে যায়, সব অন্যায় অত্যাচার ব্যভিচার বেড়ে যায়। তিনি কিন্তু এটাই মিন করেছেন। বাংলাদেশ পৃথিবীর জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম। দেখো বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণে বহুমুখী অন্তরায় বিরাজ করে। বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণে কি কি সমস্যাগুলো বা অন্তরায় মানে কি বাধাগুলো রয়েছে, এই বাধা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। বাংলাদেশের বাংলাদেশের দারিদ্র এবং জনসংখ্যা স্ফীতি কি অনেক পরিমাণ জনসংখ্যা বেড়ে যাওয়া হলো মৌলিক মানবিক চাহিদার প্রধান অন্তরায়। এই পূরণের প্রধান অন্তরায় কি, একটা হচ্ছে প্রধান অন্তরায় থাকবে, আরেকটা থাকবে অন্যতম অন্তরায়। এই জিনিসগুলো কি তোমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশের দারিদ্র আর জনসংখ্যা স্ফীতি হলো কি মৌলিক মানবিক চাহিদা পূরণ হওয়ার প্রধান অন্তরায় মানে প্রধান বাধা। 2016 সালের খানা আয় ব্যয়ের জরিপের তথ্য অনুযায়ী দেশে শতকরা 24.3% লোক দারিদ্র রেখার নিচে এবং 12.9% লোক জীবনযাত্রার মান চরম দারিদ্র সীমার নিচে অবস্থান করে। দেখো এগুলো মেইন কথা হচ্ছে কি বাংলাদেশের প্রচুর সংখ্যক লোক কি দারিদ্র সীমার নিচে বসবাস করছে, যার ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের যে জনসংখ্যা এটা দিনে দিনে প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বলো বা সার্ভিস বলো সেই হারে বৃদ্ধি পাচ্ছে না। এর ফলে কিন্তু কি আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। বাংলাদেশের মৌলিক চাহিদার অন্যতম প্রধান প্রতিবন্ধক এখানে কিন্তু অন্যতম, দেখো এখানে কিন্তু প্রধান অন্তরায় এবং অন্যতম প্রতিবন্ধক বা অন্যতম অন্তরায় হলো কি জনসংখ্যা বৃদ্ধি। প্রধানটা কি, প্রধান হচ্ছে দারিদ্র বা জনসংখ্যা স্ফীতি এবং অন্যতম হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এই দুইটার মধ্যে কিন্তু দেখবা প্রধান হচ্ছে দারিদ্র এবং অন্যতম হচ্ছে জনসংখ্যা স্ফীতি। এগুলো কিন্তু কি বোর্ড কোশ্চেনে বারবার আসে। সীমিত শিল্পায়নের ফলে যা কিছু বাড়তি উৎপাদন হচ্ছে তা বর্ধিত জনসংখ্যা শেষ করে দিচ্ছে, ফলে জনগণের জীবনমান পূর্বের অবস্থায় রয়ে যাচ্ছে। যেমন কি হচ্ছে যে আধুনিক যন্ত্রপাতি বা আধুনিক সেচ ব্যবস্থা ব্যবহার করে আমরা অতিরিক্ত একটা মুনাফা বা অতিরিক্ত একটা চাষাবাদ বা অতিরিক্ত কৃষি ফলন অর্জন করতেছি, কিন্তু জনসংখ্যা বাইরে থাকে এই হারে। এখন যদি জনসংখ্যা যদি আগের হারে থাকতো তাহলে এই যে বাড়তি জিনিসটা দিয়ে এই কম জনসংখ্যাকে খাওয়ানো যেত, কিন্তু জিনিসটা বাড়তেছে কি যে আমাদের সার্ভিসটা বাড়তেছে কিন্তু জনসংখ্যার তুলনা জনসংখ্যাটা তার চেয়ে বেশি হারে বাড়তেছে। এর ফলে কি হয় যে মানুষের যে জীবনযাত্রার মান সেটা ডে বাই ডে না বেড়ে অলরেডি কমতেছে, হ্যাঁ, যেখানে বাড়ার কথা ছিল। কারণ কি এখানে জনসংখ্যাটা মেন একটা সমস্যার সৃষ্টি করে দিয়েছে। প্রায় 147,97,72,000। দেখো 2018 সালে প্রাক ফলিত জনসংখ্যা 16,17,00,000। এই জনসংখ্যা বৃদ্ধির হার 1.37। এই বৃদ্ধির জনসংখ্যা বৃদ্ধির হারটা কিন্তু কি আমাদের পরীক্ষায় আসে 1.37। জনসংখ্যা ঘনত্বটাও আসে 103 জন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন ধারণের অন্যতম সুযোগ সুবিধা বৃদ্ধি না পাওয়ায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি মৌলিক মানবিক চাহিদা
পূরণ ব্যাহত হচ্ছে। এই দেখো, এটা কিন্তু বোঝানোর কিচ্ছু নাই, তোমরা কিন্তু অলরেডি জানো যে জনসংখ্যা বৃদ্ধির ফলে সমাজে কি কি সমস্যাগুলো হচ্ছে। সমাজে কিন্তু কি মেন সমস্যাগুলো হয়েই থাকে জনসংখ্যা বৃদ্ধির কারণে। একটা সমাজে যদি জনসংখ্যা বা একটা রাষ্ট্রে যদি জনসংখ্যা কম থাকে, অটোমেটিক কিন্তু ওই রাষ্ট্রে একটা কল্যাণমুখী রাষ্ট্রের দিকে ধাবিত হবে। কারণ কি, রাষ্ট্রের যেই সব আয় ব্যয় আছে ওগুলো কম জনসংখ্যার পিছনে ব্যয় হবে। কিন্তু আমাদের রাষ্ট্র হচ্ছে এতটুকু, কিন্তু জনসংখ্যা হচ্ছে এত বড়, এতটুকু রাষ্ট্র দিয়ে এত বড় জনসংখ্যা চালাতে এমনিও পসিবল না, এটা হিমশিম খেতেই হবে নর্মাল। বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণের অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে, অন্যতম প্রতিবন্ধকতা কি? প্রাকৃতিক দুর্যোগ। বিশ্বের বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এখানে আরেকটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যে এই স্বাভাবিক, আমি তোমাদের সংক্ষেপে বলে দিই। প্রাকৃতিক দুর্যোগের ফলে কি হয় দেখো, প্রতি বছর বাংলাদেশের উত্তর অঞ্চলে দক্ষিণ অঞ্চলে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। উত্তর অঞ্চলে যে পরপর 2-3 বার বন্যা হলো, দক্ষিণ অঞ্চলে ঘূর্ণিঝড়, এইটা ওইটা হতে থাকে। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগগুলো কি করে, এগুলো কিন্তু কি অনেক নেগেটিভ ইম্প্যাক্ট বয়ে আনে। যেমন প্রচুর মানুষ মারা যায়, রাস্তাঘাট ভেঙে ফেলে, তারপরে কি বাড়িঘর উড়িয়ে নিয়ে যায়, মানুষ বাস্তুহারা হয়ে যায়, তারপর অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে। এর ফলে কি রাষ্ট্রের একটা অটোমেটিক, রাষ্ট্রের উপর একটা কি পড়ে, বাংলাদেশের সরকারের উপর একটা প্রেশার পড়ে। কারণ সরকার কি মানুষের উন্নয়ন করবে নাকি রাষ্ট্র আবার সংস্কার করবে, এই যে একটা সমস্যা, এই সমস্যাটা কিন্তু কি সৃষ্টি হয়ে যায় এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। এর ফলেও কিন্তু আমাদের যে মৌলমানবিক চাহিদাগুলো আছে ওগুলো সরকার পুরোপুরিভাবে আমাদের দিতে পারে না, কারণ আমাদের তো একটা অর্থনৈতিক একটা টানাপোড়েনের মধ্যে থাকতে হয়। তারপর দেখো, যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসন অন্যতম পূর্বশর্ত। এই রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসন এটাও কিন্তু আমাদের যে মৌলমানবিক চাহিদা রয়েছে এটা পূরণে একটা বাধা সৃষ্টি করে। একটা দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, যে আজকে আওয়ামী লীগ, কালকে বিএনপি, আজকে ওরা হরতাল লাগবে, কালকে ওরা হরতাল লাগবে। এখন কি হয় যে আজকে রিক্সাওয়ালারা শাহবাগ ব্যারিকেড দেয়, কালকে 7 কলেজ দেয়, পরশু আরেকটা গোষ্ঠী দেয়, তারপরে বিসিএস এ 35 বছর বয়স করার জন্য আবার কেউ আটকায়। এই যে সমস্যাগুলো, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলোর কারণে কি বাংলাদেশের সরকার কি করতে পারে না, যে মানুষের মৌলমানবিক চাহিদাগুলো যে ঠিক করবে ওই দিকে ফোকাসই করতে পারে না। সরকারকে এই দিকটা দেখবে না ওই দিকটা দেখবে, একটা সরকারের তো অনেক দিক দেখা লাগে, এইটাও কিন্তু একটা অন্তরায় হিসেবে কাজ করে। তারপরে সুশাসন, দেখো সুশাসন যদি একটা দেশে থাকে, একটা দেশের ট্যাক্সগুলো বা একটা দেশের আয় ব্যয়গুলো যদি সুষ্ঠু স্বাভাবিকভাবে, অ্যাকাউন্টেবিলিটি, তারপর ট্রান্সপারেন্সি এইসব যদি থাকে, তাহলে কিন্তু কি করতে পারবে, যে অটোমেটিক দেশের মানুষকে কি করতে পারবে, সুন্দরভাবে তার মৌলমানবিক চাহিদাগুলোকে কি সিকিউর করতে পারবে। সাপোজ বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ কি একটা কারাপ্টেড কান্ট্রি নাকি একটা নির্মল কান্ট্রি? বুকে হাত দিয়ে বলো, একদম বলতে একদম কোনো দ্বিধা নাই। কারণ কি, বাংলাদেশ একটা ওভার ক্রাফটেড কান্ট্রি, মানে এমন কোনো সেক্টর নাই যে বাংলাদেশের কারাপশন নাই। এখন বাংলাদেশটা এতটুকু দেশ, কিন্তু 18 কোটি জনসংখ্যার ট্যাক্স দেয়। যদি 18 কোটি জনসংখ্যার যে ট্যাক্সটা আছে, ওই ট্যাক্সটা যদি সুন্দরভাবে বন্টন করা হতো, রেমিটেন্স, গার্মেন্টস আর কত কিছু আছে, মৎস্য, কৃষি, এই টাকাগুলো যদি সুন্দরভাবে সরকার একদম সুশাসনের মাধ্যমে ব্যবহার করতো রাষ্ট্রের কল্যাণের কাজে, তাহলে আমার মনে হয় না যে আমাদের দেশ ইউরোপ, আমেরিকা থেকে কোনো অংশে পিছিয়ে থাকতো। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে আমাদের এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বিদেশে করে, একজনের 700-800 টাকা বাড়ি থাকে, কিন্তু দেশের অবস্থা একদম জিরো। কারণ কি, তারা দেশের পরোয়া করে না, তারা নিজের স্বার্থ নিয়ে থাকে এই সুশাসনের অভাবের ফলে। যদি সুশাসনের থাকতো, একটা স্বাভাবিক মানুষ যেমন থাকতো, একটা এমপি মন্ত্রীর অবস্থা ওই রকমই থাকতো। দেখো লন্ডনে কি হচ্ছে, বরিস জনসন ব্রিটেনের মতো একটা দেশের প্রধানমন্ত্রী ছিল, সে কি কারণে পদত্যাগ নিল, রাষ্ট্র তাকে যে বেতন দেয় ওই বেতনে তার সংসার চলে না, এই কারণে সে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে তার পূর্বের পেশা যে সাংবাদিকতা আছে, ওই সাংবাদিকতায় সে ফিরে যায়। তার মানে কি, সে প্রধানমন্ত্রী হয়ে যেই এই লন্ডন বা ব্রিটেনের মতো, ইংল্যান্ডের মতো দেশের প্রধানমন্ত্রী হয়ে সে যেই টাকা ইনকাম করতো, সে সাংবাদিকতায় আরো বেশি টাকা ইনকাম করে। তাহলে বুঝতে পারছো তো ওই সব দেশের সুশাসন কত সুন্দর। আর আমাদের দেশে একটা পাতি নেতার সম্পত্তি কোটি কোটি টাকা, তোমরা আমার চেয়ে ভালো জানো, বলার কোনো কারণ নাই। দেখো, বাংলাদেশের কৃষি উৎপাদনের উপর মৌলিক মানবিক চাহিদার পূরণ বিশেষভাবে নির্ভরশীল। বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এদেশে দেখো, যদি কৃষি যে খাদ্যগুলো আসে কি থেকে, কৃষি পণ্য থেকে। এখন যদি আমাদের দেশে যদি খাদ্য সমস্যা, যদি বিভিন্ন কারণে কৃষি উৎপাদনটা যদি ব্যাহত হয় বন্যা খরার কারণে, তাহলে কি খাদ্য সমস্যা পরিপূর্ণ হবে? এমনি তো আমাদের বিশাল জনসংখ্যা, খাদ্য আর অন্য দেশ থেকে আনতে হয়, এখন কত আনা যায়, অন্য দেশ থেকে আনতে তো বেশি টাকা খরচ যায়। এই ফলেও কিন্তু কি আমাদের যে মৌলমানবিক চাহিদাগুলো আছে সেগুলো কিন্তু পূর্ণতা পাচ্ছে না। এই তোমরা একবার এগুলো রিডিং করে নাও, আমি তোমাদের একদম সুন্দরভাবে একদম
ঢালাওভাবে বলে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা যখন একবার এটা পড়বে, আমাদের দাগানো বইগুলো দেখে পড়বে, আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপর দেখো, বাংলাদেশের অধিক নির্ভরশীল জনসংখ্যার মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রতিবন্ধক। অধিক নির্ভরশীল জনসংখ্যা, নির্ভরশীল জনসংখ্যা কি? বাংলাদেশের নির্ভরশীল জনসংখ্যার হার অধিক। বয়স ও কর্মসংস্থানের অভাবে যারা, দেখো নির্ভরশীল জনসংখ্যা আমরা এখন পড়ব। নির্ভরশীল জনসংখ্যা কাকে বলে? এই নির্ভরশীল জনসংখ্যাটা কি আমাদের বাংলাদেশের যে মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরা হিসেবে কাজ করে। বয়স এবং কর্মসংস্থানের অভাবে যারা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করে অন্যের উপার্জনের উপর নির্ভরশীল, তাদের নির্ভরশীল জনসংখ্যা বলা হয়। যে বয়সের কারণে বা কর্মসংস্থানের কারণে। দেখো আমাদের বয়স কিন্তু খুবই কম, আমরা কি করি? আমরা কিন্তু আমাদের প্যারেন্টসের উপরে, বাবা মার উপরে কি আমাদের অর্থনৈতিক জীবন বা আমাদের পোশাক আশাক, খাবার দাবার এইসবের জন্য কি নির্ভরশীল। আবার একটা বৃদ্ধ যখন, একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু সে আর কর্মক্ষম থাকে না, তখন কিন্তু কি সে তার সন্তানের উপর কি হয়ে যায়? নির্ভরশীল হয়ে যায়। এই যে এই নির্ভরশীল জনসংখ্যার জিনিস বাংলাদেশে অনেক বেশি। নির্ভরশীল জনসংখ্যারা কি করে? কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড কি নর্মালি পরিচালনা করে না, তারা কিন্তু রাষ্ট্রের সম্পদ ভোগ করে বসে বসে, কিন্তু রাষ্ট্রের সম্পদ বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখে না। এই নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধির ফলে কি, যে রাষ্ট্রের যে অর্থনৈতিক যে পরিধি আছে সেটা সংকুচিত হয়ে যায়। এর ফলে কি রাষ্ট্র আমাদের সকল মৌলমানবিক চাহিদাগুলো আছে পূরণ করতে পারে না, এখানে এটাই বলা হয়েছে। দেখো বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা বেকারত্ব এবং অর্ধ বেকারত্ব। এই দেখো বেকারত্ব, এটা কি আমার বোঝানোর কিছু আছে? এটা তো বুঝতে পারছো যে বাংলাদেশের সরকার কি করে, বা বাংলাদেশের মানুষের মৌলমানবিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না। কি কারণে? অবশ্যই বেকারত্বের কারণে। দেখো বাংলাদেশে প্রচুর সংখ্যক লোক বেকার। এইখানে পুরো তোমরা পড়লে এখানে তোমরা অ্যামাউন্টও পেয়ে যাবে যে বাংলাদেশে কত সংখ্যক লোক বেকার রয়েছে। এখন এই বেকার লোকরা তো নিজেদেরই চালা দিতে পারে না, তারা তো নিজেরাই নির্ভরশীল জনসংখ্যা হয়ে যায়। তারা যদি টাকা কামাইতো, তারা যদি চাকরি বাকরি যদি পেতো এই দেশে, কারণ এই দেশটা হচ্ছে এত রুক, আমি বারবার বলতেছি, কিন্তু আমাদের জনসংখ্যা তো এত বড়। এখন এত বড় জনসংখ্যা এত রুক দেশের মধ্যে কিভাবে চাকরি পাবে? এটা তো খুবই কঠিন একটা ব্যাপার। এখন যারা চাকরি পায় না তারা কি করবে? তারা তো এমনি খালি দেশের সম্পদ ভোগ করে, তারা তো দেশের কোনো প্রবৃদ্ধিতে, উন্নতিতে কোনো ভূমিকা পালন করে না, তারা অলরেডি দেশকে ডাউনের দিকে নিয়ে যায়। এই যে তাদের যদি কর্মসংস্থান ব্যবস্থা করা হতো তখন কিন্তু কি তারা সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করতে পারতো, ঠিক না? এখন বেকাররা, অর্ধ বেকাররা কি করতে পারে? তারা শিক্ষিত, বেকার সংখ্যা কিন্তু বাংলাদেশে অনেক বেশি, তারা চাকরি পায় না, তারপর কিছু কাজ করতে লজ্জা পায়। যে কিন্তু বিদেশে কি লেখাপড়া করতেছে, চাকরি নাই, সমস্যা না, আমি কৃষি কাজ করি, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা সম্ভব না। এর ফলে কি বাংলাদেশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে আয়ের অসম বন্টন। যে আয়ের অসম বন্টনটা কি? দেখো যে সাপোজ একটা রিক্সাওয়ালা, আমাদের দেশে দেখা যায় কি ঢাকা শহরের একটা রিক্সাওয়ালা মাসে 40 থেকে 50,000 টাকা কামায়, কিন্তু একটা শিক্ষিত যুবক প্রথমে চাকরিতে ঢুকলে পায় কয় হাজার টাকা? 15 থেকে 20,000 টাকা। এই যে আয়, একটা রিক্সাওয়ালা লেখাপড়া না করে কি হচ্ছে 40-50,000 টাকা ইনকাম করে ফেলছে। আবার শিক্ষিত যুবক কি কয় টাকা কামাচ্ছে? 15,000 টাকা। আবার তুমি দেখা যায় যে গ্রামগঞ্জে একটা শ্রমজীবী মানুষ কত টাকা কামায়? 15-20,000 টাকা। কিন্তু দেখো এক কেজি চাল যখন কিনতে যাবে, চাল কিনতে গেলে একটা রিক্সাওয়ালা যে টাকা দিয়ে কিনবে, একটা যুবক যে 15,000 টাকা বেতন পায় সে ওই টাকা দিয়ে কিনবে, যে 10 লাখ টাকা বেতন পায় সেও কিন্তু সেম টাকা দিয়ে কিনবে। এই যে জিনিসের দাম কিন্তু আয় ভেদে ভিন্ন হচ্ছে না, জিনিসের দামটা কিন্তু বেশি থাকছে, কিন্তু নিম্ন শ্রেণী যারা আয় করতেছে তাদের কাছে জিনিসটা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু উচ্চ শ্রেণীর কাছে সহজ হয়ে যাচ্ছে। দামটা কিন্তু নির্ধারিত নিম্ন শ্রেণীর কথা চিন্তা করে করা হচ্ছে না, দাম কিন্তু নির্ধারিত করা হচ্ছে সবার কথা চিন্তা করে। এই কারণে যে একটা আয়ের একটা অসম বন্টন হয়ে গেছে, এর ফলে কি খাদ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে সব জায়গায় একটা বৈষম্যের শিকার হচ্ছে সবাই। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বৈষম্যের মেইনলি শিকার হচ্ছে নিম্ন মধ্যবিত্তরা বা মধ্যবিত্তরা। নিম্নবিত্তরা ভালো আছে, উচ্চবিত্তরা ভালো আছে, কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্তরা কি একটা মাইন্ড কাছে বা পড়ে গেছে। আমি তোমাদের এখন বাস্তবতাগুলো বললাম, তোমরা যখন একবার পড়বে দেখবা যে একদম মিলে গেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এখন হচ্ছে গৃহীত পদক্ষেপ, যে এই অন্তরায়গুলো আছে, এই অন্তরায়গুলো সলিউশন করার জন্য বাংলাদেশের সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আসো আমরা একটু দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে বর্ণিত ধারা অনুযায়ী রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে
উৎপাদন শক্তি ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত এবং সাংস্কৃতিক মানের দৃঢ় উন্নতি সাধনে হতে নাগরিকদের অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা যুক্তিসঙ্গত অবকাশের অধিকার যুক্তিসঙ্গত অবকাশের অধিকার বলতে কি বোঝানো হয়েছে? চিত্ত বিনোদনকে বোঝানো হয়েছে অর্জন নিশ্চিত করা। সংবিধানের অধিকার হিসেবে সকল নাগরিকের মৌলিক মানবিক চাহিদা পূরণ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সরকার সচেষ্ট। দেখো বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণে সরকার কতগুলো বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। গৃহীত পদক্ষেপগুলোর লক্ষ্যমাত্রা অর্জিত হলে মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হবে। মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে পদক্ষেপগুলো বিশেষ দিক আলোচনা করা হলো। দেখো প্রথমে আমরা খাদ্য নিয়ে আলোচনা করব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কৌশল বাংলাদেশের প্রতিটি পঞ্চবার্ষিকীতে পরিকল্পনা বিশেষভাবে অনুসরণ করা হয়। বাংলাদেশ সরকার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সেচের সুবিধা, সারের বর্ধিত ব্যবহার, কৃষি ঋণ সুবিধা, নিবিড় চাষ, উন্নত উচ্চ ফলনশীল বীজ সরবরাহ, জমির ব্যবহার বহুমুখীকরণ, পতিত জমি পুনরুদ্ধার, তারপর উপকূলীয় জমি উদ্ধার ইত্যাদি সমন্বয়ে ব্যাপক ও বহুমুখী কৃষি পরিকল্পনা প্রণয়ন করেছে। দেখো যেহেতু খাদ্য সমস্যার ক্ষেত্রে কি করেছে সরকার? চেষ্টা করতেছে বিভিন্ন আধুনিক বিজ্ঞানসম্মত উপায়গুলো অবলম্বন করে কিভাবে আমাদের খাদ্য উৎপাদনকে আরো বৃদ্ধি করা যায়। আমাদের কৃষি ব্যবস্থাটা শুধু সাধারণত সনাতন যে কৃষি ব্যবস্থা আছে ওই সনাতন কৃষি ব্যবস্থাকে ফলো করা হয়, কিন্তু সরকার চেষ্টা করছে কি যে এই সনাতন কৃষি ব্যবস্থাকে ডে বাই ডে যাতে একটা আধুনিক বিজ্ঞানসম্মত একটা কৃষি ব্যবস্থায় পরিণত করা যায়। এর ফলে কি হবে যে আমাদের খাদ্য উৎপাদনশীলতা এটা অনেকাংশে বৃদ্ধি পাবে, এর ফলে একটু মিনিমাইজ হবে এই সমস্যাটা। দেখো এই পৃষ্ঠা আমরা পড়লাম, সরি। এখন স্বাস্থ্য খাতে সরকার ঘোষিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো 2021 সালের মধ্যে দেশের 85% মানুষের মানসম্মত পুষ্টি চাহিদা পূরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য ন্যূনতম প্রতিদিন 3000 থাকলেও 2122 কিলো ক্যালোরি যাতে সবাই ন্যূনতম পেয়ে থাকে, এই জিনিসটা কিন্তু নিশ্চিত করা সরকারের কি একটা মিশনে পরিণত হয়েছে। এই জিনিসটা তোমরা একবার দেখবা, সমস্যা নাই। দেখো তারপরে বাংলাদেশের নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। বাংলাদেশ সরকার সমাজের অতি দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের সুযোগ ও সহায়তা প্রদানের লক্ষ্যে ব্যাপক সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি গ্রহণ করেছে। এইসব কর্মসূচির মধ্যে রয়েছে, দেখো 1 নম্বর হচ্ছে নগদ অর্থ। নগদ অর্থের মধ্যে কি রয়েছে যে অনেকের নগদ অর্থ দিবে কি হিসাবে? বয়স্ক ভাতা হিসেবে, বিধবা, স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলা ভাতা, তারপর স্বামী পরিত্যক্ত দুস্থ বা মহিলা ভাতা মানে কি যাদের স্বামী তাদের অ্যাবান্ডন করেছে, মানে কি ছেড়ে দিয়েছে বা বিধবা হয়েছে, মারা গেছে, তাদের ভাতা দিবে সরকার। দরিদ্র আয়ের মাতৃকালীন ভাতা, দরিদ্র মায়েদের মাতৃকালীন ভাতা দিবে। যে মাতৃকালীন ভাতা কি যখন দরিদ্র মায়েরা প্রেগনেন্ট থাকবে তখন তাদের সরকার থেকে সাহায্য দেওয়া হবে। তারপর অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা, এতিম শিশুদের খোরাক ভাতা। এতিম শিশুদের কি খোরাক ভাতা, যে এতিম শিশুরা যাতে কোনোভাবে তাদের ভরণ পোষণ করতে পারে। মুক্তিযোদ্ধা সম্মানিত ভাতা, কাজের বিনিময়ে নগদ অর্থ ভাতা মানে কি কাজ করবে তার বিনিময়ে অর্থ দেবে। এই উদাহরণগুলোকে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এমসিকিউতে কিন্তু এই উদাহরণগুলো এসে থাকে যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উদাহরণ এগুলো। তারপর হচ্ছে খাদ্য সাহায্য কর্মসূচি, যে সরকার খাদ্য সাহায্য কর্মসূচিও কি নিয়েছে। তারপর অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি, যারা অতি দরিদ্র রয়েছে তারা যাতে কাজ করে তাদের জীবন ধারণ করতে পারে এর জন্য কি কর্মসংস্থানের সৃষ্টি কিন্তু কি সরকার করে দিয়েছে। তারপর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। আত্মকর্মসংস্থান কি যে এন্টারপ্রেনারশিপ, যে নিজে ক্ষুদ্র ঋণ নেবে মানে কি ক্যাপিটালটা সরকার তাদের দিবে অল্প কিছু টাকা, এই টাকাটা ব্যবহার করে সে নিজের একটা ব্যবসা আত্মকর্মসংস্থান সে সৃষ্টি করবে। তারপর বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংক। এই কর্মসংস্থান ব্যাংক থেকে কি হয় বেকার যুবকদের একটা অর্থ সহায়তা দেওয়া হয়। এই অর্থ সহায়তা ব্যবহার করে তারা কি করে, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করে এবং নিজেকে স্বাবলম্বী করে তোলে। তারপর গৃহায়ন তহবিল। গৃহায়ন তহবিল কি যাদের বাসস্থানের অবস্থা খারাপ বা বাসস্থান নাই, যারা ভবঘুরে তাদের কি করে সরকার থেকে খাস জমিতে কি করে সাহায্য দেওয়া হয়। আমরা কিন্তু প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। দেখো বস্ত্র। বাংলাদেশ সরকার 1993 সালের মধ্যে বস্ত্রের স্বয়ংসম্পূর্ণতা এবং বস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেশের প্রথম বস্ত্রনীতি ঘোষণা করা হয়। দেশের প্রথম বস্ত্রনীতি কবে ঘোষণা করা হয়? 1993 সালের মধ্যে যে বস্ত্রের স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে এই উদ্দেশ্যে।
তারপরে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি? পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে সরকারের গৃহীত পরিকল্পনা, যেখানে 5 বছরে সরকার কি করবে, কি কাজ করবে এবং কি সফলতা অর্জন করবে, এই নিয়ে একটা টার্গেট ফিক্স করা হয় যে আমরা নেক্সট 5 বছরে এই খাতগুলো করব, এই ভালো কাজগুলো করব, একটা টার্গেট নিয়ে কাজ করা হয়। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা 97 থেকে 2002 সালে বস্ত্রের স্বয়ংসম্পূর্ণ অর্জনের লক্ষ্যে 2005 সালের মধ্যে বার্ষিক মাথাপিছু 17 মিটার বস্ত্রপ্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এই যে পঞ্চবার্ষিকীতে কি করা হয় যে 2005 সালের মধ্যে প্রত্যেকে যাতে 17 মিটার করে বৎসরে কাপড় চোপড় পেতে পারে, বস্ত্র পেতে পারে। বাংলাদেশ রপ্তানিমুখী পোশাক শিল্পের 80% বস্ত্রের চাহিদা দেশীয় শিল্প হতে আসে। 2010 থেকে 11 অর্থ বছরে কাপড়ের মোট উৎপাদন ছিল 7,300 মিলিয়ন মিটার। সমাজের দুস্থ এবং দরিদ্র শ্রেণীর বস্ত্রের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার পুরাতন কাপড় আমদানি সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। সরকার দুর্যোগকালীন এবং ধর্মীয় উৎসবের সময় বিশেষ করে রমজান মাসে দুস্থ দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। দেখো এগুলো তোমরা একবার পড়বে, বস্ত্রের ক্ষেত্রে কি সরকার করে জাস্ট একবার পড়বে, মাথায় একবার ভিজুয়ালাইজ করবে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তারপর দেখো বাসস্থান। বাংলাদেশের বাসস্থান সমস্যা প্রকট। বাংলাদেশে কি বাসস্থান সমস্যা কি খুব প্রকট, যে শহরে তুমি দেখো যে বাসস্থান নাই বললেই চলে, মানে ভাড়া বাসা আছে, ভাড়ার পরিমাণ খুব বেশি। গ্রামীণ ভূমিহীন জনগোষ্ঠীর বাসস্থান সমস্যা মোকাবেলার লক্ষ্যে সরকার গুচ্ছগ্রাম, খুবই ইম্পর্টেন্ট, যে গুচ্ছগ্রাম নামে একটি কর্মসূচি গ্রহণ করেছেন। এর লক্ষ্য সরকারি খাস জমির উপরে সরকারি ব্যয়ে গ্রামীণ ভূমিহীনদের বাসস্থানের সুযোগ করে দেওয়া। দেখো এই যে গ্রামে যাদের সম্পত্তি নাই, যাদের বাড়ি নাই, যাদের কোনো থাকার জায়গা নেই, তাদের জন্য গুচ্ছগ্রাম খুব ইম্পর্টেন্ট। গুচ্ছগ্রাম নামে একটা কি নিছে, একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা হচ্ছে খাস জমিগুলো আছে সরকারের, যে মানে কি সরকারের যে পতিত সরকারি জমিগুলো আছে গ্রামে, ওই জমিগুলোর উপরে সরকার ছোট কি ঘর বানায় দেয়, ঘর বানায় এগুলো গৃহহীনদের মাঝে বিতরণ করে, তারা সেখানে যাতে থাকতে পারে বাসস্থান সমস্যার সমাধানের লক্ষ্যে। তোমরা কিন্তু এটা এলাকায় যদি দেখো, যারা বিশেষ করে গ্রামে থাকো, তাদের চোখে কিন্তু পড়তে পারে যে লাল টিন থাকে উপরে, ছোট বাসাগুলো, এগুলো কিন্তু সরকার দিয়ে থাকে। গ্রামীণ দরিদ্রদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ফেব্রুয়ারি 2023 পর্যন্ত 54,146টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। শহরাঞ্চলের ভাসমান জনগোষ্ঠী পুনর্বাসনের লক্ষ্যে কয়েকটি পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া দরিদ্র জনগণের জন্য গৃহায়ন কর্মসূচি, গৃহহীন দরিদ্রের জন্য ঋণ অনুদান প্রদানের জন্য গৃহায়ন তহবিল এবং আশ্রয় প্রকল্পের একটি খামার ঘরে ফেরা প্রকল্প গ্রহণ করা হয়েছে। মানে কি দরিদ্রদের বা কৃষকদের জন্য কি অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেখানে প্রকল্পগুলো এমনভাবে গ্রহণ করা হয়েছে যাতে তাদের যে বাসস্থানের সমস্যাগুলো আছে, ওই সমস্যার পাশাপাশি তাদের অর্থনৈতিক সমস্যা কিছু অংশে যাতে বিলুপ্তি ঘটে। সরকার কিন্তু এই পদক্ষেপগুলো সময়ের পরিক্রমায় নিয়েছে। তারপর দেখো শিক্ষার কি বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের জন্য শিক্ষা সুনিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। মানে কি যেহেতু সংবিধান এটা রয়েছে, শিক্ষাটা অবশ্যই রাষ্ট্র কর্তৃক সুনিশ্চিত করা লাগবে। কি পর্যন্ত দেখো সংবিধানের আলোকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষা কি বাধ্যতামূলক, খুব ইম্পর্টেন্ট। প্রাথমিক শিক্ষা তোমাকে নিতেই হবে। তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করলে, বাংলাদেশের নাগরিক হলে তোমাকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। অবৈতনিক ও সর্বজনীন করা হয়েছে। এই প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক মানে কি আমাদের প্রাথমিক স্কুলে পড়তে হলে কোনো কি দেওয়া লাগবে না, বেতন দেওয়া লাগবে না, এবং সর্বজনীন, এটা সবার জন্য। বাংলাদেশের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথমবারের মতো সর্বজনীন প্রাথমিক শিক্ষা এবং গণশিক্ষার অঙ্গীকার এবং লক্ষ্য অর্জনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকীতে। তারপর বাস্তবমুখী জাতীয় শিক্ষানীতি 2010 প্রদান করা হয়েছে। 1992 সালে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ নামে স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। কত সালে? 1992 সালে। প্রাথমিক ও গণশিক্ষা, যেখানে আমাদের দেশে সর্বজনীন নাগরিকের জন্য শিক্ষা ব্যবস্থাকে বাধ্যবাধকতা করা হয়েছিল। সরকার দেশকে নিরক্ষর মুক্ত করার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। দেখো এখন কিন্তু প্রতিটি গ্রাম থেকে ধরতে গেলে প্রতিটি ওয়ার্ডে হয়ে গেছে। আমরা যদি যারা গ্রামে থাকি, শহরের কথা বাদ দিলাম, শহরে তো গলিতে স্কুল, গ্রামে কিন্তু এলাকায় মানে বাড়ি কেন্দ্রিক কিন্তু কি স্কুল এখন প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আগে কিন্তু একটা গ্রামে জাস্ট একটা স্কুলই ছিল অনেক দূরে, কিন্তু এটা এখন কিন্তু কি অনেক বৃদ্ধি পেয়েছে। তারপর দেখো স্বাস্থ্য।
জীবনযাত্রার মান উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল। জীবনযাত্রার মান উন্নয়ন কি ব্যবস্থার উপর? স্বাস্থ্যের উপর নির্ভর, স্বাস্থ্য ব্যবস্থার উপরে। তোমার স্বাস্থ্য কতটা ভালো এরা কি তোমার জীবনযাত্রার মানকে ডিটাইড করে দেয়। তোমার স্বাস্থ্য যদি ভালো থাকে তুমি অর্থনৈতিক কাজে আরো স্বতঃস্ফূর্তভাবে প্রফুল্লভাবে অংশগ্রহণ করতে পারবে, নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করতে পারবে। বাংলাদেশের পর্যায়ক্রমিক স্বাস্থ্য পরিকল্পনাগুলোতে স্বাস্থ্যের অবস্থা উন্নয়নের প্রধান পদক্ষেপ হিসেবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার উপরে জোর দেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় শিশুদের মারাত্মক 6টি রোগ যেমন ডিপথেরিয়া, টিটেনাস, পোলিও, হুপিং কফ বা হুপিং কাশি, যক্ষা, হাম প্রতিরোধের জন্য 1979 সাল থেকে টিকাদান কর্মসূচি চালু রয়েছে। এখন এই কয়টি রোগের জন্য? 6টি রোগের জন্য 1979 সাল থেকে কি রয়েছে? টিকাদান কর্মসূচি চালু রয়েছে। দেশকে পোলিও মুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় টিকাদান দিবস পালিত হচ্ছে। জাতীয় টিকাদান দিবস কেন পালিত হচ্ছে? দেশকে পোলিও মুক্ত করতে। স্বাস্থ্য ও জনসংখ্যা সেক্টরে একটি অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজ এর মাধ্যমে জনগণের বিশেষ করে মহিলা, শিশু, দরিদ্র জনগোষ্ঠীকে ন্যূনতম স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। দেখো এখন সামাজিক নিরাপত্তা বেসরকারি কর্মসূচিগুলো কি? সরকার স্বাস্থ্যক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়েছে। এটা হচ্ছে বিনামূল্যে সামর্থ্যহীনদের জরুরি চিকিৎসা দেওয়া। যে যাদের সামর্থ্য নাই, যাদের টাকা পয়সা নাই, তাদের বিনামূল্যেই সরকার কি দিবে? ট্রিটমেন্ট দিবে। তারপর 2 নম্বর হচ্ছে শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা করা। শহরাঞ্চলে কি দেখা যায় কি বড় বড় শহরগুলোতে প্রাইভেট ক্লিনিকের সংখ্যা খুব বেশি, এন্ড প্রাইভেটে তো সবাই অ্যাফোর্ড করতে পারে না। এখন যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের জন্য কি বিনামূল্যেও কিছু সরকারি হসপিটাল তৈরি করে দেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে, দ্বীপ, সমুদ্র উপকূলীয় অঞ্চলে বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে স্বাস্থ্য সেবা প্রদান করা। দেখো কিছু জায়গা আছে সাপোজ তোমার একদম লামা, তারপর মারিয়াংতং, হ্যাঁ এইসব জায়গা যেখানে ধরো ভোলার একটা দ্বীপ, তারপর ছোট ছোট দ্বীপগুলো, এখানে কি করা আছে অনেক সময় সরকারের একটা সরকারি হসপিটাল পরিচালনা করা কি সম্ভব হয় না। তখন কি করে সরকার বিভিন্ন এনজিওর সাথে করে, ব্র্যাক আছে, তারপর কেয়ার আছে, ওদের সাথে একটা পার্টনারশিপে যায় যে সরকার বলে আমি তোমাদের এমন সহায়তা দেবো, তোমাদের ইনসেন্টিভ দেবো, তোমরা এখানে কি করো, তোমরা ক্লিনিক দাও। এই ভলেন্টারি অর্গানাইজেশনগুলো তখন সেখানে কি করে ওই তাদের স্বাস্থ্য সেবা কার্যকর করে থাকে, মানে সরকার তাদেরকে উদ্বুদ্ধ করে থাকে। তারপর প্রতি 6,000 মানুষের জন্য একটি করে 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন করে শিশু পুষ্টি এবং মাতৃ সদন নিশ্চিত করা হয়েছে যে প্রতি 6,000 শিশুর জন্য একটা ক্লিনিক থাকবে। এমন 18,000 ক্লিনিক সরকার কি করেছে? তৈরি করেছে। সবার জন্য নিরাপদ পানি এবং প্রতি বাড়িতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা করা, যে সবার জন্য নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন মানে কি স্বাস্থ্যসম্মত পায়খানা বা টয়লেট, ওই টয়লেটের ব্যবস্থা করছে। তারপরে স্থানীয় পর্যায়ে পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ করেছে, যে শুধুমাত্র শহরে বা প্রধান গ্রামে থাকবে এরকম না, প্রধান উপজেলা সদরে থাকবে এরকম না। এটা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কি বিভিন্ন কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে। তারপর দেখো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সারা দেশে কমিউনিটি পর্যায়ে পুষ্টি সেবা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস নামক অপারেশনাল পরিকল্পনা এবং 2017 থেকে 22 দ্বিতীয় মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়ন করেছে। পরিকল্পনা এখানে সরকার কি জানিয়েছে এটা তোমরা একবার পড়ে নাও। এটা তারপর সুস্বাস্থ্য উন্নয়নের হাতিয়ার, দেখো এইটা এমসিকিউ অনেক সময় আসে এই স্লোগান নিয়ে। জাতীয় স্বাস্থ্যনীতি কি? স্বাস্থ্যনীতির স্লোগান কি? সুস্বাস্থ্য উন্নয়নের হাতিয়ার 2011 সালে প্রণয়ন করা হয়। জাতীয় স্বাস্থ্যনীতি কত সালে প্রণয়ন করা হয়? 2011 সালে। এই ক্ষুদ্র বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার চিকিৎসা সেবা আইন, মানসিক স্বাস্থ্য আইন 2018 প্রণয়ন করেছে। স্বাস্থ্য খাতে তথা প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা করা, স্বাস্থ্য বাতায়ন নামক কল সেন্টারে কার্যকর করা হয়েছে। টেলিমেডিসিন এবং টেলিমেডিসিন বা স্কাইপ ভিত্তিক কনসালটেশন সেবা চালু করা হয়েছে। মানে কি যেখানে ডাক্তার নাই সেখানে একটা সুন্দর করে একটা ভিডিও কলের মাধ্যমে কি ডাক্তারের সেবা পাওয়া যাচ্ছে, এটা সরকার ব্যবস্থা করে দিয়েছে। দেখো আমরা থিওরিটিক্যাল চ্যাপ্টারটা শেষ করলাম, এখন আমরা একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিসের শুরুতে আমরা একটু এমসিকিউ সলভ করার চেষ্টা করি। দেখো নিচের কোনটি মৌলিক মানবিক চাহিদা নয়? এখানে কিন্তু চাহিদার একটা হচ্ছে চাহিদা নয় বলছে, কিন্তু খাদ্য চাহিদা, স্বাস্থ্য চাহিদা, শিক্ষা চাহিদা, ঘুম চাহিদা মৌলিক মানবিক চাহিদা না, তাহলে এটা হচ্ছে উত্তর হচ্ছে ঘুম। তারপর দেখো সমাজ জীবনে পরিপূর্ণভাবে অংশগ্রহণের অত্যাবশ্যক পূর্বশর্ত হলো মৌলিক মানবিক চাহিদা পূরণ।
এটি কার উক্তি? এই উক্তি এটা কে বলেছে? এটা বলেছে ডেভিড জেরি এবং জুলিয়া জেরি। ডেভিড জেরি এবং জুলিয়া জেরি তাদের যে কলিন্স ডিকশনারি আছে, কলিন্স ডিকশনারি অফ সোশিওলজি, সেই সোশিওলজিতে কি এই উক্তিটা দিয়েছিল। আমরা কিন্তু একদম শুরুর লেকচারে কিন্তু কি শুরুর দিকে এটা পড়েছি। তারপর 3 নম্বরে বাংলাদেশের সংবিধানে কয়টি মৌল মানবিক চাহিদার উল্লেখ করা হয়েছে? দেখো বাংলাদেশের সংবিধানে 6টি, 7টি, 5টি, 8টি। আমরা কিন্তু নর্মালি জানি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, এই 6টা হচ্ছে সারা বিশ্বে মৌলিক মানবিক চাহিদা। কিন্তু বাংলাদেশের সংবিধানে কিন্তু 7টা আছে। কেমনে? বাংলাদেশ সংবিধানে এই 6টার পাশাপাশি সামাজিক নিরাপত্তা, এই সামাজিক নিরাপত্তা নামে কি আরেকটা মৌল মানবিক চাহিদা কিন্তু কি অ্যাড করা হয়েছে। তাই বাংলাদেশের কয়টি? 7টি। তোমরা পড়ার সময় কিন্তু দেখে নেবে, পৃথিবীতে 6টি, বাংলাদেশেও 6টি, কিন্তু সংবিধান অনুযায়ী 7টি। তারপর নিজের কোন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উদাহরণ? সামাজিক নিরাপত্তা বেষ্টনী আমরা কিন্তু সামাজিক নিরাপত্তা বেষ্টনী শুরুতেই পড়েছি। পেনশন, দলীয় বীমা, প্রবীণ ভাতা, কল্যাণ তহবিল। প্রবীণ ভাতা আমরা কিন্তু একটু আগে পড়েছি যে এই বেষ্টনীর মধ্যে কি কি রয়েছে। মাতৃকালীন ভাতা, প্রবীণ ভাতা, তারপরে বয়স্ক ভাতা, বয়স্ক ভাতায় প্রবীণ ভাতা, তোমরা যেটাই বলো, তারপরে অক্ষমতা ভাতা আমরা কিন্তু একটু আগে পড়েছি। দেখো বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্যতম অন্তরায় মানে কি অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে কি? একটা হচ্ছে প্রধান, আরেকটা অন্যতম প্রধান, একটা হচ্ছে প্রধান প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে দারিদ্র, এবং অন্যতম কি? জনসচেতনতার অভাব, অতিরিক্ত জনসংখ্যা, খাদ্য সমস্যা, খাদ্য উৎপাদনের স্বল্পতা, দক্ষ প্রশাসনিক কাঠামোর অনুপস্থিতি। দেখছো মনে হয় কি প্রত্যেকটা অপশনই হবে, কিন্তু না, আমরা কিন্তু বই অলরেডি পড়েছি যে অন্যতম অন্তরায় কি? অতিরিক্ত জনসংখ্যা। সুতরাং এটা উত্তর হবে অতিরিক্ত জনসংখ্যা। এই কারণে বলছি যে এখানে কিন্তু কি এমসিকিউর অপশন নিয়ে অনেক একটা পাজলিং তৈরি হয় আমাদের ব্রেইনের মধ্যে। এই পাজলিং ব্যাপারটা দূর করার জন্য আমাদের ভালোভাবে পড়তে হবে। 6 নম্বরে আকবর সাহেবের পরিবারের লোক সংখ্যা 8 জন। হ্যাঁ 8 জন, পরিবারের লোক সংখ্যা 8 জন। আকবর সাহেবের একার উপার্জনে এবং বৃহৎ পরিবারের সকলের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হয় না। এর কারণ এখানে কিন্তু কি তিনি একা উপার্জন করেন, এর কারণে হিসাবে কোনটিকে চিহ্নিত করা যায়? আকবর সাহেবের স্বল্প আয়, পরিকল্পনাহীন জীবনযাপন পদ্ধতি, নির্ভরশীল জনসংখ্যার আধিক্য, উপরে কোনোটি সঠিক নয়। দেখো মনে হয় কি যে এটা বাদে এই 3টাই উত্তর হবে, কিন্তু দেখো তো আকবর সাহেবের স্বল্প আয় এটা তো আছেই, কিন্তু পরিকল্পনাহীন জীবনযাপন পদ্ধতি, নির্ভরশীল জনসংখ্যার আধিক্য। দেখো এটা নির্ভরশীল জনসংখ্যার আধিক্য। এখন কেন এখানে নির্ভরশীল জনসংখ্যার আধিক্য হবে? দেখো লোক হচ্ছে 8 জন, কামায় 1 জন, হ্যাঁ 7 জন কিন্তু নির্ভরশীল। হ্যাঁ তারপর 7 জন নির্ভরশীল, এটা স্বল্প আয় কিন্তু পরিবার চলে যদি এখানে 3-4 জন ইনকাম করতো, 2 জন 3 জন যদি ইনকাম করতো, তাহলে কিন্তু কি হতো, এই যে সুন্দরভাবে কিন্তু 8 জনের ফ্যামিলি চলে যেত। কিন্তু যেহেতু সে একা উপার্জন করে, সেখানে উত্তরটা হবে অলরেডি কি নির্ভরশীল জনসংখ্যার আধিক্য। একা উৎপাদন করে আর 7 জনই হচ্ছে নির্ভরশীল, 7 জন নির্ভরশীল। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। দেখো গৃহহীন রমজান মিয়াকে বরগুনার আমতলিতে একটি সরকারি প্রকল্পের খাস জমিতে, এই দিকটাকে কিন্তু আমরা পড়েছি, সরকারি প্রকল্পের খাস জমিতে বাসগৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। এটি সরকার গৃহীত কোন প্রকল্প? দরিদ্র জনগোষ্ঠী আবাসন প্রকল্প, গুচ্ছগ্রাম প্রকল্প, সকলের জন্য গৃহ নির্মাণ প্রকল্প, একটি পরিবার একটি ভিটা প্রকল্প। দেখো গুচ্ছগ্রাম প্রকল্প। এখন যে জানে না গুচ্ছগ্রাম প্রকল্প কি, যে পড়ে নাই, সে কি বুঝবে? সে এটা বাদে দেখবে কি, সে দেখবে যে সবকটাই হচ্ছে, সে হয়তো একটি বারে একটি খামার দিয়ে দিবে, এই একটা জিনিস করবে। কিন্তু না, যেহেতু আমরা পড়েছি, সুতরাং আমরা কিন্তু জানি যে এরা উত্তর হবে কি গুচ্ছগ্রাম প্রকল্প। তারপরে মৌলিক মানবিক চাহিদা পূরণ অত্যাবশ্যক কেন? মৌলিক মানবিক চাহিদা অত্যাবশ্যক কেন? মানুষের অস্তিত্ব রক্ষা, সামাজিকতা রক্ষা, ক খ উভয়, কোনোটি নয়। দেখো অস্তিত্ব রক্ষাও দরকার আছে, কারণ মৌলিক মানবিক চাহিদা ছাড়া, খাদ্য ছাড়া মানুষ জীবনে টিকে থাকতে পারবে না। হ্যাঁ তো চিকিৎসা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারবে না। তারপর সামাজিকতা রক্ষা, বস্ত্র মানুষের সামাজিকতা রক্ষার জন্য জরুরি। সুতরাং ক ও খ উভয়। মৌলিক মানবিক চাহিদাগুলো সাধারণ বৈশিষ্ট্য কোনটি? সাধারণ বৈশিষ্ট্য কি? পূরণ না হলে জনগোষ্ঠী বিলুপ্ত হবে, তারপর একটির সাথে অন্যটির সম্পর্ক নেই, তারপর মানবজাতির অসহায়ত্ব প্রকাশ করে, পরস্পর নির্ভরশীল। দেখো সরাসরি লাইন আছে, এদের মধ্যে একটা অন্তঃ সম্পর্ক রয়েছে, পরস্পর নির্ভরশীল, একদম সরাসরি লাইন বইয়ের। তারপর 10 নম্বরে মৌলিক মানবিক প্রয়োজন হিসেবে মানব জীবনে বস্ত্রের প্রয়োজন কেন? মৌলিক মানবিক প্রয়োজন মানব জীবনে বস্ত্রের প্রয়োজন কেন? এখানে কিন্তু মৌলিক মানবিক প্রয়োজন বলছে ধর্মীয় বিধিবিধান রক্ষা করা, প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করা,
সামাজিক জীব হিসেবে সামাজিকতা রক্ষা করা, সামাজিক জীব হিসেবে প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করা, 1 ও 2। এখন 1 2 3, 1 2 3ও হবে, কিন্তু এখানে যদি স্যার যদি তোমার উত্তর নেয় সেক্ষেত্রে বোর্ড পরীক্ষা যখন আসছে এটার উত্তর নিয়েছিল 1 ও 2। এখন দেখো আমরা এমসিকিউ শেষ করলাম, এখন আমরা একটা সৃজনশীল, এই সৃজনশীলগুলো কি আমরা বলে থাকি কিন্তু ওকে তোমাদের এইচডব্লিউ হিসেবে দেই, তাও আমরা একটু ধরিয়ে দিই, বাদবাকিটা তোমরা নিজেরা এইচডব্লিউ করে নেবে। আগে ক আর খ নাম্বার একটু চেষ্টা করি। মৌলিক মানবিক চাহিদা বলতে কি বোঝো? মৌলিক মানবিক চাহিদা কি বোঝো? আমরা কিন্তু শুরুতে এতগুলো সংজ্ঞা পড়েছি, অর্থাৎ যেই সব মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরে যেই সব চাহিদা মানুষের একান্ত জরুরি বা মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, অস্তিত্ব টিকে রাখার জন্য একান্ত জরুরি, তাকে মৌলিক মানবিক চাহিদা বলে। তুমি তোমার মতো দাও, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে খ নাম্বারে, মৌলিক মানবিক চাহিদার লক্ষণীয় বৈশিষ্ট্য কি? মৌলিক মানবিক চাহিদার কত বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, মানুষ হিসেবে এগুলো দরকার, তারপর মানুষ এগুলো ছাড়া কি করতে পারে না? সুন্দর জীবনযাপন করতে পারে না, সমাজে অস্তিত্ব টিকিয়ে রাখতে সামাজিকতা রক্ষার জন্য মৌলিক মানবিক চাহিদা জরুরি। এমন 5টা তোমরা অপশন দিয়ে দিলা বা নিজের মতো করে সুন্দরভাবে তোমরা দিয়ে দিলা, শেষ। এখন গ নম্বরের আগে আমাদের কি করতে হবে? একটু উদ্দীপক পড়তে হবে। গনি মিয়া একজন কৃষক, নিজের জমি নেই, কৃষক নিজের জমি নেই, অন্যের জমি চাষাবাদ করে, তবে মূলধনের অভাবে আধুনিক পদ্ধতিতে জমি চাষ করতে পারে না। এতে যে পরিমাণ ফসল উৎপাদন হয় তা দিয়ে 3 ছেলে 4 মেয়ে, 3 ছেলে এবং 4 মেয়ে, মানে কি পরিবারের সদস্য সংখ্যাও অনেক বেশি, মেয়ে সহ 9 সদস্যের পরিবার, খাদ্য বস্ত্র শিক্ষা যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত খাদ্যের অভাবে কি হচ্ছে? গনিমিয়া ছেলে অপুষ্টিতে ভুগছে, অপুষ্টি আছে। এই সমস্যাগুলো কিন্তু কি পয়েন্টটা আমাদের পড়ার সময় করতে হবে। চিকিৎসার অভাবে গনিমিয়ার 2টি সন্তান অকাল মৃত্যু হয়েছে, এই চিকিৎসার অভাবে, কিন্তু চিকিৎসা হিসাব পড়ছে এখানে। স্বাস্থ্যসেবার প্রাপ্ত সুযোগ সুবিধা ভোগ করতে ব্যর্থ হয়ে গনিমিয়ার পরিবারের মতো হাজারের পরিবার স্বাস্থ্যহীনতার শিকার হচ্ছিল। গনিমিয়ার অস্বাস্থ্যকর গৃহ কিন্তু চলে আসছে, সংক্রামক ব্যাধি বিস্তারে উর্বর ক্ষেত্র হিসেবে বিরাজ করছিল। পরবর্তী সরকার গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অধীনে গনিমিয়ার পরিবারের জীবনযাত্রার মানের পরিবর্তন ঘটে। দেখো এখানে গ নম্বর কি বলা হয়েছে, যে উদ্দীপকে উল্লেখিত গনিমিয়ার পারিবারিক অবস্থার আলোকে বাংলাদেশের মৌল মানবিক চাহিদা পূরণের প্রতিবন্ধকতা ব্যাখ্যা করো। দেখো বাংলাদেশের মৌল মানবিক চাহিদার প্রতিবন্ধকতা কি আছে? আগে দেখবা যে গনিমিয়ার জীবনে কি কি প্রতিবন্ধকতা আছে, তার খাদ্যের প্রতিবন্ধকতা আছে, বস্ত্রের প্রতিবন্ধকতা আছে, চিকিৎসার যে সমস্যা আছে, এই সমস্যাগুলোর মেন কারণ কি? আগে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে, প্রথমত সে হচ্ছে গরিব, হ্যাঁ, দ্বিতীয়ত সে আধুনিক চাষাবাদ করে না, তার অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে, তারপরে রয়েছে তার পরিবারের নির্ভরশীল সদস্য সংখ্যা খুব বেশি, তারপরে তিনি অস্বাস্থ্যকর গৃহে বসবাস করে। এই সব প্রতিবন্ধকতার কারণে কি তার এই সব সমস্যা হচ্ছে। তোমরা সুন্দরভাবে এটা গুছিয়ে লিখে দিবে। তারপরে ঘ নম্বরে কি বলা হয়েছে, মৌল মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ হিসেবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির গুরুত্ব মূল্যায়ন করো। দেখো সরকার কি কি ভূমিকা নিছে, কি কি স্টেপ নিছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে। ভাতা দিতেছে, তারপরে যার নাই, বাসস্থান নাই, তাকে কি করতেছে? গুচ্ছগ্রাম করে দিচ্ছে। এই সুন্দরভাবে এগুলো কি করবে? সুন্দরভাবে তুলে ধরবে। কর্মসংস্থান ব্যবস্থা করে দিচ্ছে, কৃষকদের আধুনিক কি দিচ্ছে? লোন দিচ্ছে, তারপরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে কৃষক সন্তানদের। সুন্দরভাবে এগুলো তোমরা মেনশন করে দেবে, আশা করি কোনো সমস্যা হবে না। সুন্দরভাবে লিখতে পারলে তোমরা ফুল মার্কস পাবা এখানে, খুবই সহজ। দেখো আজকে আমরা কিন্তু চ্যাপ্টার 1 পুরো শেষ করলাম, খুব ছোট 2টা লেকচারের মাধ্যমে। এই লেকচারটা খুবই সহজ ছিল এবং আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা এখন কি করবে? তোমরা এখন সুন্দরভাবে এগুলো পড়বে, কারণ কি আমাদের কাছে কিন্তু কি সময় নেই। একদিন চলে যাওয়া মানে কি আমাদের কলেজ লাইফ থেকে একদিন চলে যাওয়া, আমরা অ্যাডমিশনের দিকে বা এইচএসসি পরীক্ষার দিকে কি একদিন এগিয়ে গেলাম। সেক্ষেত্রে আমাদের কিন্তু কি সময় ওয়েস্ট করা যাবেই না, যেহেতু আমরা একটা ক্রুশাল মোমেন্টে আছি এখন। সুতরাং তোমরা সুন্দরভাবে পড়বে, যেখানে সমস্যা হবে আমাদের জানাবে, আমরা সলভ করার চেষ্টা করবো। আমাদের ফেসবুক গ্রুপে তোমরা কানেক্টেড থাকবে, আশা করি তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আমাদের গাইডলাইন ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো, তোমাদের বাস্তব জীবনেও কিন্তু কাজে লাগাতে পারো। এই সব যদি করো, তোমার লাইফকে যদি একটা রুটিনেটলি ওয়েতে পাস করতে পারো, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। পরবর্তী চ্যাপ্টারে আবার দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকবো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।